গত ক্লাসে কি করেছিলাম বলো তো? এই যে সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় বা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, এই অধ্যায়ের নেসেসারি যত ইনফরমেশন আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, রাইট? এবং আমরা এই অধ্যায়ে কি কি করব, আমাদের করণীয়গুলো কি তা নিয়ে আলোচনা করেছিলাম। এবং আমরা কোন কোন ফর্মুলা ইউজ করব, কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা ওই ফর্মুলাগুলো নিয়েও আলাপ করেছিলাম, তাই না? তো আমরা যা কিছু শিখেছি এই সব কিছু প্রয়োগের মাধ্যমে চলো আমরা আজকে একটা ম্যাথ সলভ করে ফেলি। হ্যাঁ, এটা একটা বোর্ড কোয়েশ্চেন, বরিশাল বোর্ডে এসে 2017 সালে। হ্যাঁ, তো আমরা কোয়েশ্চেনটা একটু দেখি কি বলছে এখানে। টিপকো লিমিটেড বিস্কিট তৈরি করে থাকে। কোম্পানি বর্তমান বছরে 50,000 প্যাকেট বিস্কুট তৈরি করে, যার জন্য 5 লাখ টাকা স্থির ব্যয় হয়। তো ধরো আমরাই হচ্ছে টিপকো লিমিটেড, আমরা বিস্কিট তৈরি করি। তো আমরা চলতি বছরে বা বর্তমান বছরে আমরা কত প্যাকেট বিস্কিট তৈরি করলাম? 50,000 প্যাকেট বিস্কিট তৈরি করলাম। ওকে, দ্যাটস ওয়াই আমাদেরকে 5 লাখ টাকা স্থির ব্যয় বহন করতে হয়েছে। এই যে স্থির ব্যয় 5 লাখ টাকা, এই কথাটার মানে কি? আমার বিস্কিট উৎপাদন 50,000 হোক, 5,000 হোক, 1 লাখ হোক, যাই হোক, যত প্যাকেটই হোক, এই ব্যয়টা আমার সবসময় কত থাকবে? 5 লাখই থাকবে। ওকে, এটা বাড়বেও না, কমবেও না। অর্থাৎ আমার উৎপাদনের পরিমাণ বাড়লেও এটা 5 লাখ থাকবে, উৎপাদনের পরিমাণ কমলেও এটা 5 লাখই থাকবে। ইভেন যদি আমার উৎপাদন 0 হয়, তখনও আমার এই ব্যয়টা কত থাকবে? 5 লাখই থাকবে। ওকে, তাহলে স্থির ব্যয় ধারণাটা তো আমরা আগের থেকেই জানি, তো আমরা আরও একবার এটা আলোচনা করলাম। কোম্পানির প্রতি প্যাকেট বিস্কুটের বিক্রয় মূল্য 30 টাকা। কোম্পানি তার প্রতি প্যাকেট বিস্কুট বিক্রি করে কত টাকায়? 30 টাকায়। এবং উৎপাদন খরচ 10 টাকা। এই যে উৎপাদন খরচ কয় টাকা? 10 টাকা। অর্থাৎ তুমি যদি 1 প্যাকেট বিস্কিট উৎপাদন করো, ব্যয় কয় টাকা হবে? 10 টাকা। 2 প্যাকেট করলে 20 টাকা, 5 প্যাকেট করলে 50 টাকা। তাহলে বলো তো এই যে উৎপাদন ব্যয় 10 টাকা, এটা কি? এটা কি স্থির ব্যয়? নো, এটা হলো পরিবর্তনশীল ব্যয়। আমরা উৎপাদন যত বাড়াবো আমাদের উৎপাদন ব্যয়টা কি হবে? তত বাড়বে। উৎপাদন যত কমাবো আমাদের এই উৎপাদন ব্যয়টা কি? তত কমবে। তাহলে যেহেতু উৎপাদন ব্যয়টা চেঞ্জ, ইয়েস স্যার, কাম ইন। তাহলে উৎপাদন ব্যয়টা যেহেতু চেঞ্জ হচ্ছে উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে, দ্যাটস ওয়াই আমরা এই উৎপাদন খরচটাকে কি নামে ডাকবো? উৎপাদন খরচটাকে আমরা কি নামে ডাকবো? পরিবর্তনশীল ব্যয় নামে ডাকবো। ওকে, আচ্ছা। এরপরে কি বললো? কোম্পানি পরিকল্পনা করছে আগামী বছর তাদের স্থির ব্যয় 50,000 টাকা বৃদ্ধি করবে। আচ্ছা, কোম্পানি এটা চিন্তা করতেছে যে নেক্সট ইয়ার উৎপাদন কি করবে? স্থির ব্যয় যেটা এখন 5 লাখ, এটা বেড়ে কত হবে? 5,50,000। আগামী বছরে, এই বছর না, আগামী বছর স্থির ব্যয় বৃদ্ধি করবে কত টাকা? 50,000 টাকা। ওকে, তো স্থির ব্যয়টা বৃদ্ধি করলে কি হবে? এই যে উৎপাদন খরচ বর্তমানে যেটা 10 টাকা, এটা 3 টাকা হ্রাস পাবে। অর্থাৎ নেক্সট ইয়ারে উৎপাদন ব্যয়টা বা প্রতি পিস বিস্কিটের মানে প্রতি প্যাকেট বিস্কিটের উৎপাদন ব্যয় 10 টাকা থেকে 3 টাকা কমে যাবে। তাহলে কয় টাকা হবে? 7 টাকা। বর্তমানে কোম্পানি ব্রেক ইভেন বিক্রয় 25,000 প্যাকেট বিস্কিট। অর্থাৎ বর্তমান বছরে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। এই পর্যায়ে যদি কোম্পানি যেতে চায়, সেক্ষেত্রে কত প্যাকেট বিস্কিট বিক্রি করতে হয়? 25,000 প্যাকেট বিস্কিট বিক্রি করতে হয়। বর্তমান বছরের ব্রেক ইভেন পয়েন্টটা দিয়ে দিস। এটা কি টাকা না একক বলো তো? এই যে 25,000, এটা একক, ব্রেক ইভেন পয়েন্ট একক। ওকে, আচ্ছা। তো এখন করণীয়গুলো আমরা একটু দেখি। ওকে, আমরা আবার একটু মার্ক করি। হ্যাঁ, মার্ক করি। দেখো এই যে এখানে যে স্থির ব্যয় দেয়া আছে, এটা হলো বর্তমান বছরের স্থির ব্যয় বা ফিক্সড কস্ট, রাইট? এখানে প্রতি প্যাকেট বিস্কিটের বিক্রয় মূল্য দেওয়া আছে 30 টাকা। এটাকে আমরা সেলিং প্রাইস পার ইউনিট বলতে পারি, এবং এটা হলো বর্তমান বছরের, রাইট? এবং এখানে প্রতি একক উৎপাদন ব্যয় দেওয়া আছে 10 টাকা। এটাকে আমরা কি বলতে পারি? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট, এটাও কি বর্তমান বছরের উৎপাদন ব্যয়, রাইট?
আচ্ছা, তো এই যে এইখানে যেটা বলতেছে যে 50,000 টাকায় স্থির ব্যয় বাড়বে, এটা কবে বাড়বে? নেক্সট ইয়ারে গিয়ে বাড়বে, তাই না? এবং উৎপাদন ব্যয় প্রতি একক 3 টাকা করে কমবে, এটা কবে কমবে? নেক্সট ইয়ারে গিয়ে কমবে। তাহলে নেক্সট ইয়ারে গিয়ে আমাদের স্থির ব্যয় আর 5 লাখ থাকবে না, 5 লাখের সাথে 50,000 যোগ হয়ে 5,50,000 হবে, তাই না? এবং নেক্সট ইয়ারে গিয়ে আমাদের উৎপাদন খরচ আর 10 টাকা থাকবে না, 10 টাকা থেকে 3 টাকা মাইনাস হয়ে 7 টাকা হয়ে যাবে। কিন্তু নেক্সট ইয়ারে অপরিবর্তিত থাকবে কি বলো তো? কোনটা চেঞ্জ হবে না, কোনটা অপরিবর্তিত থাকবে? এই যে প্রতি একক বিক্রয় মূল্য এই বছরে 30 টাকা, নেক্সট ইয়ারেও কত হবে বলো তো? 30 টাকাই হবে, তাই না বলো? আচ্ছা, আমরা কি বুঝতেছি? আর এই যে 25,000 প্যাকেট বিস্কিট, এই যে এটা কি ব্রেক ইভেন পয়েন্ট, রাইট? এটা হচ্ছে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। এটা কবের ব্রেক ইভেন পয়েন্ট? এই বছরের, বর্তমান বছরের। ওকে, তো করণীয়গুলো কি বললো? ক বললো সমচ্ছেদ বিন্দু কি। এখানে আমরা যারা আছি আমরা সবাই জানি যে পরিমাণ পণ্য বিক্রি করলে আমাদের মোট আয় এবং মোট ব্যয় সমান হবে, বা যে পরিমাণ পণ্য বিক্রি করলে অর্জিত আয় বা দত্তাংশ প্রতিষ্ঠানের স্থির ব্যয় সমান হবে, বা যে পরিমাণ পণ্য বিক্রি করলে মোট লাভ বা মোট ক্ষতি 0 হবে, ওই পরিমাণ বিক্রয়কে আমরা কি বলবো? সমচ্ছেদ বিন্দু। ওকে, বা সমচ্ছেদ বিক্রয়। তুমি 3টা সেন্স এখানে কাজে লাগাইতে পারো, বা 3টা কনসেপ্টকে তুমি এক্সপ্লেন করতে পারো। এক হলো যে পরিমাণ বিক্রি করলে মোট আয় আর মোট ব্যয় কি হবে? ইকুয়াল। তো মোট আয় মোট ব্যয় ইকুয়াল মানে কি? মুনাফা 0। তাহলে দ্বিতীয় কথাটা বলতে পারো যে পরিমাণ বিক্রি করলে মুনাফা বা ক্ষতি কি হবে? 0 হবে। আরেকটা যেটা এক্সট্রা অর্ডিনারি, সেটা হলো যে পরিমাণ বিক্রয় করলে অর্জিত দত্তাংশ ব্যবসায়ীর স্থির ব্যয়ের সমান হবে, ওই পরিমাণ বিক্রয়কেও কি বলা হয়? সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু। ওকে, আমি 3টা কথা বললাম। মোট আয় মোট ব্যয় কি হবে? ইকুয়াল হবে। মুনাফা বা ক্ষতি কি হবে? 0 হবে। আরেকটা হলো কি? অর্জিত দত্তাংশ স্থির ব্যয়ের সমান হবে। বুঝছো? ওকে, ফাইন। এবার খ কি বললো দেখো, স্থির ব্যয় ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ে কি প্রভাব ফেলে ব্যাখ্যা করো। স্থির ব্যয় ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ে কি প্রভাব ফেলে? আচ্ছা, আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার আগে একটা বিষয় এক্সপ্লেইন করি। ব্রেক ইভেন পয়েন্ট, ওকে, ধরো আমি এককই নির্ণয় করতেছি, ব্রেক ইভেন পয়েন্ট একক। স্যার, ফর্মুলাটা কি হবে? ফিক্সড কস্ট সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এটা না ফর্মুলা? এটা না? এখানে এফসি মানে কি? এই সি মানে কি? কস্ট। ভিসি সি মানে কি? এসপি মানে কি? সেলিং প্রাইস, এটা কি? প্রাইস, রাইট? তো এই যে এফসি বা ফিক্সড কস্ট দ্বারা কাকে বোঝানো হচ্ছে? কস্টকে। ভিসি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? কস্টকে। আর এসপিপিইউ সেলিং প্রাইস, প্রাইস দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা কি কস্ট না রেভিনিউ? রেভিনিউ বা আয়, রাইট? তাহলে আমরা যখন ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করি, ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার জন্য আমরা যে 3টা এলিমেন্ট, ইনগ্রেডিয়েন্ট বা টার্ম ইউজ করতেছি, এই 3টা টার্মের মধ্যে ফিক্সড কস্টটা কি? ব্যয়। ফিক্সড কস্টটা কি? ব্যয়। ভ্যারিয়েবল কস্টটা কি? ব্যয়। আর সেলিং প্রাইসটা কি? আয়। এখন একটা বিষয় মাথায় রাখবা, ব্রেক ইভেন পয়েন্টের সাথে ব্যয়ের রিলেশনশিপটা হলো পজিটিভ। কি স্যার? পজিটিভ। আর ব্রেক ইভেন পয়েন্টের সাথে আয়ের রিলেশনশিপটা হলো নেগেটিভ। কেমন স্যার? নেগেটিভ। এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সাথে আয়ের সম্পর্কটা কি? নেগেটিভ। আয় যত বাড়বে ব্রেক ইভেন পয়েন্ট তত কমবে, আয় যত কমবে ব্রেক ইভেন পয়েন্ট তত বাড়বে। আর ব্রেক ইভেন পয়েন্টের সাথে ব্যয়ের রিলেশনশিপটা কি? পজিটিভ। ব্যয় যত বাড়বে ব্রেক ইভেন পয়েন্টও কি হবে? তত বাড়বে। ব্যয় যত কমবে ব্রেক ইভেন পয়েন্টও কি? তত কমবে। তাহলে বলো ফিক্সড কস্টটা কি? আয় না ব্যয়? আমরা তো ফার্ম, আমাদের জন্য ফিক্সড কস্টটা কি আয় না ব্যয়? ব্যয়। যেহেতু ফিক্সড কস্ট ব্যয়, তাহলে বলো তো ফিক্সড কস্টের সাথে ব্রেক ইভেন পয়েন্টের রিলেশনশিপটা কেমন? পজিটিভ। কেমন রিলেশন? এখানে পজিটিভ রিলেশনশিপ, রাইট? যদি কোনো কারণে ফিক্সড কস্ট বেড়ে যায় ব্রেক ইভেন পয়েন্টও কি হবে? যদি কোনো কারণে ফিক্সড কস্ট কমে যায় ব্রেক ইভেন পয়েন্টও কি হবে?
কমে যাবে, রাইট? আমি কি বুঝাতে পারতেছি? ওকে। আবার দেখো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এটার সাথে ব্রেক ইভেন পয়েন্টের রিলেশনশিপটা কেমন হবে বলো তো? সেম, পজিটিভ। কেমন হবে? কেউ যদি নেগেটিভ বলো তার মানে আমার কথা বুঝো নাই। এখানে ফিক্সড কস্টটা কি? ব্যয়। ভ্যারিয়েবল কস্টটাও কি? ব্যয়। এবং আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্টের সাথে ব্যয়ের রিলেশনশিপটা কেমন? পজিটিভ। তাহলে ফিক্সড কস্ট ব্যয়, এটা বাড়লে ব্রেক ইভেন পয়েন্টও বাড়বে, এটা কমলে ব্রেক ইভেন পয়েন্টও কি? কমবে। ভ্যারিয়েবল কস্টটাও কি? ব্যয়। তাহলে ভ্যারিয়েবল কস্ট যদি বাড়ে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? বাড়বে। ভ্যারিয়েবল কস্ট যদি কমে ব্রেক ইভেন পয়েন্টও কি হবে? কমবে। তারপরে আমরা বুঝতে পারলাম বোথ ফিক্সড কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট যদি বাড়ে তাহলে কি হবে? ব্রেক ইভেন পয়েন্টের উপর কি প্রভাব পড়বে? ব্রেক ইভেন পয়েন্ট বাড়বে। এবং ফিক্সড কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট যদি কমে তাহলে ব্রেক ইভেন পয়েন্টটাও কি হবে? কমবে। বুঝতে পারছে? ওকে ফাইন। এখন বলো যে সেলিং প্রাইস এটা কি ব্যয় না আমাদের জন্য আয়? সেলিং প্রাইসটা কি বা বিক্রয় মূল্যটা কি আমাদের জন্য আয় বা রেভিনিউ, রাইট? এখন যদি সেলিং প্রাইস বাড়ে তাহলে ব্রেক ইভেন পয়েন্টের উপর কোন ধরনের ইম্প্যাক্ট পড়বে বলো তো? নেগেটিভ। তাহলে সেলিং প্রাইস যদি বাড়তে থাকে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? কমতে থাকবে। সেলিং প্রাইস যদি কমতে থাকে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? বাড়তে থাকবে। ওকে, তাহলে এটা ধরো ব্রেক ইভেন পয়েন্ট আর এটা কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস বাড়ছে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? কমবে। সেলিং প্রাইস কমলে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? বাড়বে। ওকে, তাহলে অন্যান্য উপাদান, অন্যান্য উপাদান বলতে আমরা কি বুঝতেছি? ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, এরা আগের মতোই আছে, অপরিবর্তিত আছে। এমতো অবস্থায় শুধুমাত্র যদি বিক্রয় মূল্য বাড়তে থাকে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? কমতে থাকবে। বা বিক্রয় মূল্য যদি কমতে থাকে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? বাড়তে থাকবে। ওকে, অন্যান্য উপাদান অপরিবর্তিত অবস্থায় অর্থাৎ সেলিং প্রাইস, ভ্যারিয়েবল কস্ট আগের মতোই আছে। এমতো অবস্থায় যদি শুধু ফিক্সড কস্ট বাড়তে থাকে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বাড়তে থাকবে। ফিক্সড কস্ট কমতে থাকলে ব্রেক ইভেন পয়েন্ট কমতে থাকবে। ফিক্সড কস্ট, সেলিং প্রাইস আগের মতোই আছে। এমতো অবস্থায় যদি শুধুমাত্র ভ্যারিয়েবল কস্ট বাড়তে থাকে তাহলে কি হবে? ব্রেক ইভেন পয়েন্ট বাড়তে থাকবে। যদি ভ্যারিয়েবল কস্ট কমতে থাকে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? কমতে থাকবে। আমরা কি বুঝলাম? আচ্ছা, গুড। তাহলে আমি এইখানে সব কয়টা উপাদানেরই প্রভাব এক্সপ্লেইন করলাম। আর এই প্রভাব বা ইম্প্যাক্ট এটা বা ইফেক্ট এটা মনে রাখার সংক্ষিপ্ত উপায় কি? যেই উপাদানগুলো দ্বারা ব্যয়কে বোঝায় তাদের সাথে ব্রেক ইভেন পয়েন্টের রিলেশনশিপটা কি? পজিটিভ। যে উপাদান দ্বারা আয়কে বোঝায় তাদের সাথে ব্রেক ইভেন পয়েন্টের রিলেশনশিপটা কি? নেগেটিভ। সো তোমাকে যার প্রভাব দেখাতে বলবে অ্যাট ফার্স্ট তুমি চিন্তা করবা সে কি আয় নাকি সে ব্যয়। এবার আসলে আমরা ক্ষতে চলে আসি। কি বললো? স্থির ব্যয় ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ে কি প্রভাব ফেলে ব্যাখ্যা করো। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের উপর কার প্রভাবটা ব্যাখ্যা করতে বলছি? স্থির ব্যয়। তোমরাই বলো স্থির ব্যয়টা কি আয় না ব্যয়? ব্যয়। তাহলে স্থির ব্যয়ের সাথে ব্রেক ইভেন পয়েন্টের রিলেশনশিপটা কেমন? পজিটিভ। তার মানে অন্যান্য উপাদান অপরিবর্তিত অবস্থায় যদি ফার্মের স্থির ব্যয় বেড়ে যায় তাহলে কি হবে? ব্রেক ইভেন পয়েন্টও বেড়ে যাবে। অন্যান্য উপাদান অপরিবর্তিত অবস্থায় যদি ফার্মের স্থির ব্যয় কমে যায় তাহলে কি হবে? ব্রেক ইভেন পয়েন্টও কমে যাবে। তাই না বলো? এটা কি মুখস্থ করার কিছু? তো এইভাবে যদি তোমাকে বলে পরিবর্তনশীল ব্যয় ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ে কিভাবে প্রভাব ফেলে, সেম। বিক্রয় মূল্য ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ে কিভাবে প্রভাব ফেলে ব্যাখ্যা করা যাবে না? এখন কিন্তু আমরা এগুলো ব্যাখ্যা করতে পারবো, তাই না বলো? তো এবার আসলে আমরা গ নিয়ে আলোচনা করি। গ কি বললো? টিপকো লিমিটেডের বর্তমান বছরের মুনাফা নির্ণয় করো। কি নির্ণয় করো? আচ্ছা, বর্তমান বছরের ব্রেক ইভেন পয়েন্ট কিন্তু আমাদের জানা আছে, রাইট? তো আমরা এখন কি করব বলো তো? বর্তমান বছরের মুনাফার পরিমাণ নির্ণয় করব। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে যদি আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে আমরা কার হেল্প যেন নিব? ওই যে একটা গণনার টেবিল, রাইট? মনে আছে একটা গণনার টেবিল, এবং গণনার টেবিলটা ওই ফরম্যাটটা আমাদের মুখস্থ করার কথা ছিল, করেছি নাকি? ফার্স্টে কি আসবে? মোট বিক্রয়, বাদ যাবে কি? মোট পরিবর্তনশীল ব্যয়, আমরা কি পাবো? দত্তাংশ। সেখান থেকে মাইনাস করবো কি? স্থির ব্যয়, পেয়ে যাবো মুনাফা। তা আমরা এখন ওই ছকটা করি। তাহলে এই অধ্যায়ে যদি তোমাকে বলে মুনাফা নির্ণয় করো, মুনাফা নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? ওই ছকটাকে ব্যবহার করবা। ওকে, তাহলে চলো আমরা করে ফেলি মুনাফার পরিমাণ নির্ণয়।
আমরা মুনাফার পরিমাণ নির্ণয় লিখবো। হ্যাঁ, যদি মুনাফাটা নেগেটিভ হয় তাহলে আমরা কি মনে করব বলো তো স্যার, যে ওইটা হলো গিয়ে ক্ষতি। আচ্ছা, মুনাফার পরিমাণ নির্ণয়। ওকে স্যার, বিবরণ টাকা। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কি লিখতেছি বলো তো স্যার, মোট বিক্রয়। আচ্ছা স্যার বলো, আমাদের এখানে কি মোট বিক্রয় মূল্যটা দেয়া আছে? মোট বিক্রয় মূল্য দেয়া আছে না, মোট বিক্রয় একক দেয়া আছে। কত? 50,000। দেখো, আমরা কিন্তু বর্তমান বছরের মুনাফা নির্ণয় করব, নট ফর দ্য নেক্সট ইয়ার। আমরা কারেন্ট ইয়ারের, প্রেজেন্ট ইয়ারের কি করব, বর্তমান মূল্য নির্ণয় করব। তাহলে বর্তমান বছরে আমরা বিক্রি করেছি কত প্যাকেট? 50,000 প্যাকেট, গুণ প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা। তাহলে কত হয়? 3 × 5 = 15, 15 লাখ টাকা হয় নাকি? আচ্ছা, এইখান থেকে আমরা বাদ দিব, কি বাদ দিব বলো তো স্যার? মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, মোট পরিবর্তনশীল ব্যয় কত হবে দেখো। তাহলে আমরা মোট বিক্রি করেছি কত প্যাকেট? 50,000। প্রতি প্যাকেট তৈরি করার জন্য ব্যয় হয়েছে কয় টাকা? 10 টাকা। তাহলে আমরা গুণ দিব 10 দিয়ে, কত হলো? 5 লাখ। ওকে স্যার। আচ্ছা, তাহলে 15 লাখ থেকে 5 লাখ বাদ দিলাম, কত থাকে? 10 লাখ। এই যে বিয়োগফল হলো 10 লাখ। এই যে বিয়োগফল, এটাকে আমরা কি নামে ডাকবো? দত্তাংশ। কেউ যদি চাও অনুদান নামেও ডাকতে পারো, কেউ যদি চাও কন্ট্রিবিউশন নামেও ডাকতে পারো, সবগুলোই রাইট। ওকে, এখন দত্তাংশ থেকে আমরা বাদ দিব, কাকে বাদ দিব বলো তো? স্থির ব্যয়কে বাদ দিব। স্থির ব্যয়। তো আমাদের কোয়েশ্চেনের মধ্যে স্থির ব্যয় দেয়া আছে কত? 5 লাখ। কেউ কিন্তু আবার 5,50,000 ধরো না, কারণ 50,000 যে বাড়াবো, এটা কবে বাড়াবো? নেক্সট ইয়ারে। বাট আমি কি নেক্সট ইয়ারের প্রফিট নির্ণয় করতেছি? নো, কারেন্ট ইয়ারের প্রফিট নির্ণয় করতেছি। সো আমি কারেন্ট ইয়ারের ফিক্সড কস্টটাকেই এখানে মানে কনসিডার করবো, রাইট? আচ্ছা, তাহলে স্থির ব্যয় কত স্যার? 5 লাখ। ওকে, তো আমরা মাইনাস করলে কত হয়? 5 লাখ টাকা হয়। ক্লোজ। এটাই হলো মুনাফা। এটাই কি স্যার? মুনাফা। এখন যদি কেউ চাও এটাকে পরিচালন মুনাফাও লিখতে পারো, তোমার ইচ্ছা। যদি মনে করো এটাকে পরিচালন মুনাফা লিখবা, তাও লিখতে পারো। তো এটা হলো আমাদের গ, বর্তমান বছরের মুনাফার পরিমাণ নির্ণয়। ওকে। আচ্ছা স্যার, একটা টুইস্ট দেখবা না? আমি একটু দেখাই, একটু দেখো প্লিজ। তোমাদের আসলে অল্টারনেটিভ অপশনগুলো জানা থাকা উচিত। কারণ ধরো কোনো কারণে তুমি এই ফরম্যাটটা ধরো তুমি মানে ইউজ করতে পারতেছো না, তখন কি হবে? ঝামেলা হয়ে যাবে না? আচ্ছা, আমি এখানে একটা এক্সট্রা একটা ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই। আচ্ছা স্যার বলো তো, আমাদের মোট বিক্রয় বর্তমান বছরে, আচ্ছা আমি কিন্তু গ করে ফেলছি, এটা গ শেষ। বাট আমি যারা একটু এক্সট্রাঅর্ডিনারি হতে চাও তাদের জন্য আমি একটা অল্টারনেটিভ মেথড এখানে শো করতেছি। হ্যাঁ, ওই কনসেপ্ট আমরা ডেভেলপ করেছিলাম, ওই কনসেপ্ট অনুযায়ী আমরা এখানে একটা অল্টারনেটিভ মেথড অ্যাপ্লাই করবো এখন। হ্যাঁ, আচ্ছা স্যার তোমাকে কি নির্ণয় করতে বলছে? মুনাফা। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আমরা বিক্রয়কে কয় ভাগ করি? 2 ভাগ। একটা হলো ব্রেক ইভেন পয়েন্ট, আরেকটা কি? নিরাপত্তা প্রান্ত। তো ব্রেক ইভেন পয়েন্টের যেই দত্তাংশ, ওই দত্তাংশটা কার সমান? স্থির ব্যয়ের সমান। কার সমান? স্থির ব্যয়ের সমান, তাই না বলো? আর নিরাপত্তা প্রান্তের যে দত্তাংশ, ওই দত্তাংশটা কার সমান? মুনাফার সমান। এবার আসো, আমি অ্যাট ফার্স্ট তোমাদেরকে একটা প্রুফ দেখাবো এখন। এই যে আমাদের স্থির ব্যয় কত? 5 লাখ, কথাটা কি আদৌ সত্যি কিনা? মুনাফা 5 লাখ, এটা আদৌ সত্য কিনা? হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দত্তাংশ অনুপাতটা আগে আমি করে নিই। দত্তাংশ অনুপাত আমরা জানি যে কোনো কিছুর অনুপাত সহজেই করা যায়, তাই না? আমরা যে কোনো কিছুরই অনুপাত করতে পারি। আমরা এখানে কার অনুপাত করতেছি? তাহলে দত্তাংশকে আমরা কোথায় রাখবো? উপরে। আর নিচে কাকে রাখবো? বিক্রয়কে, তাই না? গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। এটাই তো ইকুয়াল। তাহলে বলো আমাদের দত্তাংশ কত? 10 লাখ, তাই না? আর মোট বিক্রয় কত? 15 লাখ ইন্টু কত? 100। তো কত পার্সেন্ট হয়?
10 লাখ ভাগ 15 লাখ গুণ 100। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি 66.67%। ওকে, 66.67%। দত্তাংশ অনুপাতটা আমরা করে নিলাম। কেন? কারণ দত্তাংশ বের করতে চাই। এখন আসো স্যার, বলো তো আমাদের মোট বিক্রয় কত? মোট বিক্রয় কত? 50,000 প্যাকেট না? আচ্ছা, আমরা প্যাকেট না লিখে একক লিখলাম, 50,000 একক। এখন এই মোট বিক্রয়টাকে আমরা কয় ভাগ করতে পারি? 2 ভাগ। ব্রেক ইভেন পয়েন্ট কত বলো? 25,000। ব্রেক ইভেন পয়েন্ট কত? 25,000, তাই না? আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট 25,000 হলে নিরাপত্তা প্রান্ত কত বলো তো? নিরাপত্তা প্রান্ত, আচ্ছা আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আমাদের যে মোট বিক্রয়, এই মোট বিক্রয় থেকে আমরা যদি ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিই তাহলে অবশিষ্ট যেটা থাকে ওইটার নাম কি? নিরাপত্তা প্রান্ত। তাহলে এই যে 5 লাখ, এখান থেকে আমরা মাইনাস করবো কাকে? ব্রেক ইভেন পয়েন্টকে, তাই না বলো? তাহলে 5 লাখ মাইনাস, 5 লাখ না, 50,000 মাইনাস 25,000, তাহলে কত হয় বলো? 25,000 একক। 25,000 কি স্যার? একক। আচ্ছা, এখন আমি যদি এটাকে গুণ দেই 30 দিয়ে, তাহলে কত পাই? 7,50,000 টাকা পাই। কত পাই? 7,50,000। এটা হলো কি বলো তো? ব্রেক ইভেন পয়েন্ট টাকা। সেম আমি এই 25,000কে যদি গুণ দেই, কত দিয়ে গুণ দিব? কত দিয়ে স্যার? 30 দিয়ে। প্রতি পিস 30 টাকা না? তাহলে আমরা কত পাবো? 7,50,000 টাকা। এটা কি? নিরাপত্তা প্রান্ত। ওকে, তাহলে এখন ব্রেক ইভেন পয়েন্ট কত টাকা? 7,50,000 টাকা। এই যে ব্রেক ইভেন পয়েন্ট 7,50,000 টাকা, এটার দত্তাংশ কত বলো তো? 7,50,000 আমরা এখানে কি নির্ণয় করতেছি? বিপি এর দত্তাংশ, রাইট? তো 7,50,000কে গুণ দিব কত পার্সেন্ট দিয়ে? 66.67% দিয়ে। তাহলে কত হয় বলো তো? 7,50,000 গুণ 66.67%, রাইট? তাহলে কত হয়? 7,50,000 গুণ 66.67%, তাহলে হয় কত? 5 লাখ। 5,25,000 টাকা হয়। কত হয় স্যার? 5,25,000 টাকা। আবার নিরাপত্তা প্রান্ত কত? 7,50,000 টাকা না? তাহলে নিরাপত্তা প্রান্তের দত্তাংশ অনুপাত আমরা নির্ণয় করব। নিরাপত্তা প্রান্তের দত্তাংশ সমান সমান 7,50,000 গুণ 66.67% ইকুয়াল ওই সেমই তো হবে। এটার মান যা, এটার মান তাই হবে না? 5,25,000 টাকা হলো। আচ্ছা, এখন দেখো ওই যে দশমিক ইউজ করার কারণে এখানে 25 টাকা বাড়তি চলে আসছে, এটা ব্যাপার না। হ্যাঁ, তো আমি যেটা প্রুফ করতে চাচ্ছি স্যার, দেখো আমাদের মোট বিক্রয় কত প্যাকেট? 50,000 প্যাকেট। এর মধ্যে ব্রেক ইভেন পয়েন্ট কত? 25,000 প্যাকেট। তাহলে নিরাপত্তা প্রান্ত কত? নিরাপত্তা প্রান্ত কত? 25,000 প্যাকেট। বুঝতে পারছি? এখন আমি এই এককটাকে যদি টাকায় কনভার্ট করতে চাই, স্বাভাবিক ব্রেক ইভেন পয়েন্ট একককে আমি কি করব? একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দিব। একককে 30 দিয়ে গুণ দিলাম, তাহলে আমি ব্রেক ইভেন পয়েন্ট টাকা পেলাম। সেমভাবে নিরাপত্তা প্রান্ত একককে আমরা গুণ দিব কি দিয়ে? একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ব্রেক ইভেন পয়েন্ট, নিরাপত্তা প্রান্ত টাকা। তাহলে এখানে ব্রেক ইভেন পয়েন্ট টাকা কত? 7,50,000। তো আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্টের যে দত্তাংশ, ওই দত্তাংশটা কার সমান? স্থির ব্যয়ের সমান। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকায় কত? 7,50,000। এই 7,50,000-এর উপর আমি কয় পার্সেন্ট দত্তাংশ ধরলাম? কারণ আমাদের দত্তাংশ অনুপাত কত? 66.67%। অর্থাৎ আমি যা বিক্রয় করব তার 66.67% কি হবে? দত্তাংশ হবে। তাহলে ব্রেক ইভেন বিক্রয় কত? 7,50,000। এটার দত্তাংশ কত? 66.67%। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের যে দত্তাংশটা আমরা পেলাম,
এই ব্রেক ইভেন পয়েন্টের দত্তাংশটাকে আমরা কি নামে ডাকবো বলো? ফিক্সড কস্ট। কি নামে ডাকবো বলো? আমরা কনসেপ্টটা শিখেছিলাম ব্রেক ইভেন পয়েন্টের দত্তাংশটাকে আমরা কি বলি? তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের দত্তাংশ এই অঙ্ক অনুযায়ী ব্রেক ইভেন পয়েন্টের দত্তাংশ কত বের হলো? 5,25,000 টাকা। আচ্ছা এই যে 25 টাকা মানে রাখেন, আমি 5 লাখই লিখে দিলাম। ওই দশমিকের কারণে ওই যে 0.66 দিলে 5 লাখই হতো, 6-7 দেওয়াতে হয়তো 25 টাকা বেশি। তাহলে বলো তো বিপি এর দত্তাংশ বা ব্রেক ইভেন পয়েন্টের দত্তাংশ কত? 5 লাখ। বলো এটা কি মিলছে? মিলস। আবার আমরা জানি যে বিক্রয় থেকে ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিলে কি পাওয়া যায়? নিরাপত্তা প্রান্ত। তাহলে নিরাপত্তা প্রান্ত কত? 25,000 পিস। এটাকে আমি 30 দিয়ে গুণ দিলাম কারণ প্রতি পিসের বিক্রয় মূল্য। তাহলে কত পেলাম? 7,50,000 টাকা। তাহলে নিরাপত্তা প্রান্ত কত টাকা? আচ্ছা তোমরা বলো নিরাপত্তা প্রান্ত মানে কি? নিরাপত্তা প্রান্ত মানে মুনাফা না, নিরাপত্তা প্রান্ত মানে বিক্রয়ের ওই অংশ যেখানে মুনাফা থাকে, যার দত্তাংশটা মুনাফার সমান। তাহলে বিক্রয়ের যেই অংশের দত্তাংশ স্থির ব্যয়ের সমান সে হলো ব্রেক ইভেন পয়েন্ট, আর বিক্রয়ের যেই অংশের দত্তাংশ মুনাফার সমান সে হলো কি? নিরাপত্তা প্রান্ত। তাহলে এখানে নিরাপত্তা প্রান্ত আমরা বলতেছি কত? 7,50,000। এটার এই 7,50,000-এর উপর আমি দত্তাংশ ধরলাম কত? 66.67%। এই অনুযায়ী কত হলো? 5,25,000। আচ্ছা এই 25 বাদ দিই, কত? 5 লাখ। বলো মিলছে মুনাফা 5 লাখ। তাহলে নিরাপত্তা প্রান্তের দত্তাংশটা আমরা কি নামে ডাকবো? মুনাফা নামে। হলো? আমি কিন্তু অনেক সহজ করে বিষয়গুলো বুঝাইছি। মানে এইখানে আমি যা করলাম এটা কি এক্সট্রা? হ্যাঁ আমি এক্সট্রা মানে এই যে আমরা এখানে যে ছক খুব সহজেই বের করি, মোট বিক্রয় থেকে বাদ দিব কি? পরিবর্তনশীল ব্যয়। পাবো কি? দত্তাংশ। বাদ দিব কি? স্থির ব্যয়। পাবো কি? মুনাফা। যদি তোমাকে মুনাফা বের করতে হলে তুমি এইভাবে বের করবে। কিন্তু আমরা ওই যে এতদিন যেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করলাম আমি একটু প্রুফ করে দেখালাম যে দেখো আসলেই কিন্তু আমরা বিক্রয় থেকে ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিলে কাকে পাই? নিরাপত্তা প্রান্ত। এবং ব্রেক ইভেন পয়েন্টের দত্তাংশটা সত্যিই কার সমান? স্থির ব্যয়ের সমান। এবং নিরাপত্তা প্রান্তের দত্তাংশটা সত্যিই কার সমান? মুনাফার সমান। বুঝতে পেরেছ? গুড। চলো এবার আমরা ঘ করি। হ্যাঁ ঘ কমপ্লিট করব। আচ্ছা ঘ কি বললো? উদ্দীপকে উল্লেখিত কোম্পানির নতুন সিদ্ধান্ত ব্রেক ইভেন পয়েন্টের উপর কোনো প্রভাব ফেলবে কি? বিশ্লেষণ করো। আচ্ছা চলতি বছরের যে তথ্যগুলো, এই তথ্যগুলো অনুযায়ী আমাদের চলতি বছরের ব্রেক ইভেন পয়েন্ট কত? বলো চলতি বছরের ব্রেক ইভেন পয়েন্ট কত? 25,000 প্যাকেট। আগামী বছর তথ্যগুলো কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে পরিবর্তিত তথ্য অনুযায়ী আমরা যে ব্রেক ইভেন পয়েন্টটা নির্ণয় করব ওই ব্রেক ইভেন পয়েন্টটা কি 25,000 থাকবে? নো। বর্তমানের ব্রেক ইভেন পয়েন্টের চেয়ে আগামী বছরের পরিবর্তিত তথ্য অনুযায়ী যে ব্রেক ইভেন পয়েন্ট অবভিয়াসলি সেটা কি হবে? চেঞ্জ হবে। ওই চেঞ্জিংটাই তোমাকে এখানে দেখাতে হবে। ওকে, তো আমি চেঞ্জিং কি হুট করে দেখাতে পারবো নাকি অ্যাট ফার্স্ট আমাকে পরিবর্তিত তথ্য অনুযায়ী আগামী বছরের ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে হবে? তাহলে আমরা ঘ স্টার্ট করি। হ্যাঁ আমরা এখানে লিখি পরিবর্তিত তথ্যানুযায়ী সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। আচ্ছা এবার আসো আমরা একটু লিখি কি কি ইনফরমেশন দেয়া আছে। আচ্ছা দেয়া আছে ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। আচ্ছা বলো তো স্থির ব্যয় এই বছর কত? 5 লাখ। আগামী বছর বেড়ে যাবে কত? 50,000। তাহলে টোটাল কত হয়? 5,50,000 টাকা। ওকে। আচ্ছা প্রতি একক বিক্রয় মূল্য সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট প্রতি একক বিক্রয় মূল্য এটা কি চেঞ্জ হবে না বর্তমান বছরে যে আগামী বছর তাই থাকবে? নো। স্থির ব্যয় তো এই প্রতি প্যাকেট বিক্রয় মূল্যর চেঞ্জিং নিয়ে তো কিছু বলা নেই, এটা 30-30ই থাকবে। তাহলে 30 টাকা। ওকে। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট প্রতি একক উৎপাদন ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়
বর্তমান বছরে 10 টাকা, বাট আগামী বছর 10 টাকা থাকবে না, থাকবে? আগামী বছর কি হবে বলো তো? 3 টাকা কমে যাবে। বাড়বে না কমবে? হ্রাস পাওয়া মানে কি বাড়া না কমা? কমা। তাহলে 10 থেকে মাইনাস করে দাও 3, ইকুয়াল কয় টাকা হয়? 7 টাকা। এই হলো আমার পরিবর্তিত তথ্য। অতএব আমরা এখন কি করব? সমচ্ছেদ বিন্দু। স্যার আমি আবারও বলি, সমচ্ছেদ বিন্দু যা, সমচ্ছেদ বিক্রয় তাই। সো এখানে কনফিউজড হওয়ার কিছু নাই। ওকে, সমচ্ছেদ বিন্দু আমরা কিসে নির্ণয় করতে চাই বলো তো? আচ্ছা, কেন আমি এককে নির্ণয় করব, কেন টাকা না? বিকজ আমি কম্পেয়ার করব চলতি বছরের সমচ্ছেদ বিন্দুর সাথে। তো চলতি বছরের সমচ্ছেদ বিন্দুটা কি টাকায় দেয়া আছে না এককে দেয়া আছে? তো আমি যদি কম্পেয়ার করতে চাই, এককের সাথে টাকাকে কম্পেয়ার করা যাবে নাকি এককের সাথে একককেই কম্পেয়ার করতে হবে? তো যেহেতু চলতি বছরের ব্রেক ইভেন পয়েন্ট একক, সো আমি আগামী বছরের ব্রেক ইভেন পয়েন্টটা কিসে নির্ণয় করব? যদি চলতি বছরটা টাকায় দেয়া থাকতো তাহলে আগামী বছরটাও আমি টাকায় নির্ণয় করতাম। যেহেতু চলতি বছরেরটা একক, সো আগামী বছরটাও আমি এককেই নির্ণয় করব। ওকে স্যার? আচ্ছা, তো এটা তো মানে দুনিয়ার সবচেয়ে সহজ ফর্মুলা, তাই না? উপরে কাকে বসাবা? স্থির ব্যয়, ফিক্সড কস্ট। নিচে কাকে বসাবা? একক প্রতি বিক্রয় মূল্য, সেলিং প্রাইস পার ইউনিট। মাইনাস করবা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, রাইট? আচ্ছা, তো এখন স্থির ব্যয়, এই যে এফসি, এটা তো আগামী বছরের এফসি, তাই না? 5,50,000। আচ্ছা, সেলিং প্রাইস পার ইউনিট কত? 30 টাকা। মাইনাস ভ্যারিয়েবল কস্ট কত? 7 টাকা, ইকুয়াল 5,50,000 ডিভাইডেড বাই 23, ইকুয়াল কত হয়? 5,50,000কে ভাগ দিচ্ছি 23 দিয়ে, তাহলে কত হয় বলো তো? 23,913 টাকা। সরি, 23,913 একক। ওকে, বা আমি এখানে একক না লিখে প্যাকেট লিখতে পারি, এত প্যাকেট বিস্কুট। ওকে স্যার, তাহলে আমরা আগামী বছরের সমচ্ছেদ বিন্দু পেলাম 23,913 প্যাকেট বিস্কুট। ওকে, এখন তোমরাই বলো তো স্যার, এই যে বর্তমান বছরের তথ্যের আলোকে বর্তমান বছরে সমচ্ছেদ বিন্দু কত? 25,000 প্যাকেট বিস্কিট। অর্থাৎ বর্তমান বছরে আমাদের লাভও হবে না, ক্ষতিও হবে না। এই পর্যায়ে যদি আমরা যেতে চাই, কত প্যাকেট বিস্কিট বিক্রি করতে হবে? 25,000 প্যাকেট বিস্কিট বিক্রি করতে হবে। আর পরিবর্তিত তথ্য অনুযায়ী আগামী বছর যদি আমি সমচ্ছেদ বিন্দুতে পৌঁছাইতে চাই, তাহলে বলো কয় প্যাকেট বিস্কিট বিক্রি করতে হবে? 23,913 প্যাকেট বিস্কিট বিক্রি করতে হবে। আচ্ছা বলো তো, তাহলে কি বর্তমান বছর ভালো না আগামী বছরেরটা ভালো? মানে বর্তমান বছরের বিইপি ভালো না আগামী বছরের বিইপিটা ভালো? কনফিউজড? আচ্ছা তোমরাই বলো, ব্রেক ইভেন পয়েন্টটা আমাদের, আমরা নিজেদেরকে কি মনে করব? ফার্ম। আমরা হচ্ছি ফার্ম, আমাদের লাভও হবে না, ক্ষতিও হবে না। এই পর্যায়ে যেতে যে পরিমাণ বিক্রয় করার দরকার সেটাকে কি বলা হয়? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টকে আমরা কি বলি? ডেঞ্জার জোন। কি বলি? কারণ এই লেভেলে যদি আমি পৌঁছাইতে না পারি তাহলে আমার ক্ষতি হবে। কি হবে? এখন বলো, 25,000 প্যাকেট বিস্কিট বিক্রি করাটা কি সহজ নাকি 23,000 প্যাকেট বিস্কিট বিক্রি করা সহজ? তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম যে ফার্মের বিইপি যত কম হবে আমরা তত কম বিক্রি করে কি করতে পারবো? সেফ জোনে পৌঁছাইতে পারবো, তাই না বলো? সো যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট এটা একটা নেগেটিভ বিষয়, এটা ডেঞ্জার জোন, এই জোনটা পার হইতে না পারলে আমাদের ক্ষতি হয়ে যায়। দ্যাটস ওয়াই ব্রেক ইভেন পয়েন্ট যত কম হয় আমাদের জন্য ততই ভালো। কেন? আমরা তত দ্রুতই আমাদের টার্গেটে পৌঁছে যেতে পারবো, তাই না বলো? এখন এই বছরে লাভ ক্ষতি হবে না এমন পর্যায়ে যেতে গেলে আমাকে 25,000 প্যাকেট বিস্কিট বিক্রি করতে হবে। আচ্ছা বলো, আমি যদি 24,000 প্যাকেট বিক্রি করি তাহলে আমার কি হবে? ক্ষতি হবে। কিন্তু আগামী বছর লাভ ক্ষতি কিছুই হবে না এমন পর্যায়ে পৌঁছাইতে হইলে আমাকে কয় প্যাকেট বিস্কিট বিক্রি করবে? 23,913। আচ্ছা আমি যদি 24,000 প্যাকেট আগামী বছর বিক্রি করি তাহলে আমার কি হবে? লাভ হবে। তাহলে দেখো, চলতি বছরে 24,000 প্যাকেট বিক্রি করে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কেন? কারণ আমার ব্রেক ইভেন পয়েন্ট 25,000। আর আগামী বছর আমি যদি 24,000 প্যাকেট বিক্রি করি আমার কি হবে? লাভ হবে। কেন? আমার ব্রেক ইভেন পয়েন্ট 23,900। কারণ ব্রেক ইভেন্টের চেয়ে বেশি বিক্রি করলেই কি হয়? লাভ হয়। তাহলে ব্রেক ইভেন যত কম হবে আমাদের জন্য কি তত
ভালো, আমাদের জন্য তত ভালো। আচ্ছা, একটা মানুষ যত খারাপ হয় তত ভালো, না যত কম খারাপ হয় তত ভালো, তাই না? তো খারাপ জিনিস বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? এখন তোমরাই বলো, ব্রেক ইভেন পয়েন্ট কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। তাহলে খারাপ জিনিস কম হওয়া কি ভালো? তাহলে ব্রেক ইভেন পয়েন্ট যত কম হবে তত ভালো। কেন? আমরা ততই দ্রুত কি করতে পারবো? সেফ জোনে পৌঁছাইতে পারবো, তাই না? ডেঞ্জার জোন পার করতে পারবো। ওকে, এখন যদি তোমার ব্রেক ইভেন পয়েন্ট হয় 1,00,000 প্যাকেট বিস্কিট, তার মানে কি 1,00,000 প্যাকেট বিক্রি না করতে পারলে তোমার কি হবে? ক্ষতি হবে, লস হবে। এটা কি ভালো তোমার জন্য? না। তার চেয়ে 25,000 কি ভালো? আবার 25,000-এর চেয়ে 23,000 কি আরও ভালো, তাই না? আচ্ছা, যাই হোক, তবে একটা বিষয় আছে, সেটা হলো তুমি যদি ব্যবসার ফিক্সড কস্ট না বাড়াও, তোমার ব্যবসাটাও কিন্তু বড় হবে না। আর ব্যবসা বড় না হলে মুনাফাও কি হবে না? বাড়বে না। এখানে আবার ওই যে লিভারেজের একটা বিষয় আছে, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ আমরা বলি। এটা বড় যখন হবা তখন বুঝবা। আমি জাস্ট, তোমরা যেহেতু ছোট, আমি সিম্পলভাবেই বলতেছি। সেটা হলো যে একটা ফার্মের মনে করো যে ব্রেক ইভেন পয়েন্ট যত কম হয় ওই ফার্মটা তত বেশি সেফ থাকে, আর ব্রেক ইভেন পয়েন্ট যত বেশি হয় ফার্মটা তত রিস্কি হয়। হ্যাঁ, বেসিক্যালি ব্রেক ইভেন পয়েন্টটা রিস্ক লেভেলকে কি করে? রিস্ক লেভেলকে এক্সপ্রেস করে, এটা অপারেটিং রিস্ক, হ্যাঁ, বা পরিচালন ঝুঁকিটাকে প্রকাশ করে। তাহলে এখানে বললো উদ্দীপকে উল্লেখিত কোম্পানির নতুন সিদ্ধান্ত ব্রেক ইভেন পয়েন্টের উপর কোনো প্রভাব ফেলবে কি? বিশ্লেষণ করো। তাহলে বলো, পরিবর্তিত তথ্যগুলো ব্রেক ইভেন পয়েন্টকে প্রভাবিত করেছে নাকি করে নাই? করছে। তাহলে আমরা এখন একটা মন্তব্য লিখব, কেউ যদি এখানে ম্যাথটা ক্লোজ করে দাও সে কিন্তু ফুল মার্কস পাবা না, ইভেন কোনো মার্কসও না পেতে পারো। ম্যাথ করছো, বাট তোমার কাছে তো আর বলে নাই ম্যাথ করো, তোমার কাছে মতামত চাইছে, তাহলে মতামতটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা মতামত কি দিব? যে লিখবা যে উপর্যুক্ত গণনা কার্য থেকে দেখা যায় পরিবর্তিত পরিস্থিতিতে ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ 23,913 প্যাকেট, যা পূর্বের তুলনায় কি কম। তাই বলা যায় পরিবর্তিত পরিস্থিতিতে ফার্ম পূর্বের তুলনায় কম পরিমাণ বিস্কিট বিক্রি করে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে সক্ষম। ওকে স্যার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই ম্যাথটা বুঝেছো, তাই না? আচ্ছা স্যার, তো আমরা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ অধ্যায়টা করতেছিলাম, রাইট? ওকে, আজকে আমরা একটা ম্যাথ সলভ করব। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ডে আসছে কোয়েশ্চেনটা। ওকে, আচ্ছা, আমরা একটু পড়ি কি বলছে। ফটকি লিমিটেড, ওমা এটা কি? ফটকা লিমিটেড হইলেও তো হইতো, এই কি চট্টগ্রামের ভাষা? হ্যাঁ, ফটকার ফিমেল ভার্সন ফটকি। আচ্ছা, ওকে, আচ্ছা, ফটকি লিমিটেড প্রতি প্যাকেট চানাচুর ভাজা বাজারে 30 টাকায় বিক্রি করে। ওকে, তাহলে প্রতি কেজি চানাচুর ভাজা বিক্রি করা হয় কয় টাকায়? 30 টাকা। তাহলে এই যে 30 টাকা, এটা হলো কি সেলিং প্রাইস পার ইউনিট, রাইট? প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য। এখানে প্রতি একক মানে প্রতি পিস হইতে পারে, প্রতি কেজি হইতে পারে, প্রতি মনও হইতে পারে। আচ্ছা, প্রতি প্যাকেট চানাচুর ভাজার কাঁচামাল ও মজুরি বাবদ ব্যয় হয় 25 টাকা। স্যার তোমরা বলো তো, এই যে আমরা কাঁচামাল বা মজুরি বাবদ যে ব্যয়টাকে কনসিডার করি, এই ব্যয়টা কি ফিক্সড না ভ্যারিয়েবল? অবভিয়াসলি ভ্যারিয়েবল, বিকজ তুমি যদি 100 কেজি চানাচুর বানাও, যে কাঁচামাল মজুরি লাগবে, যদি 1000 কেজি চানাচুর বানাও, সেম কাঁচামাল লাগবে, সেম মজুরি লাগবে নাকি বাড়বে? আর যদি না বানাও, লাগবেই না। তাহলে দেখো, তোমার উৎপাদন বাড়ার সাথে সাথে যে ব্যয়টা বেড়ে যাচ্ছে, উৎপাদন কমার সাথে সাথে যে ব্যয়টা কমে যাচ্ছে, ওই ব্যয়গুলোকে আমরা কি বলি? ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। ওকে স্যার? আচ্ছা, তাহলে ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় কাকে বলে আমরা বুঝতে পারলাম। তো এইখানে যে 25 টাকা দেয়া আছে, এটা হলো 1 কেজি চানাচুরের পরিবর্তনশীল ব্যয়। সো আমরা বলতে পারি ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, রাইট? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, প্রতি কেজি চানাচুরের বা প্রতি একক চানাচুরের পরিবর্তনশীল ব্যয় কয় টাকা? 25 টাকা। আর বিক্রয় মূল্য কত? 30 টাকা। আচ্ছা, চানাচুর উৎপাদনের যন্ত্রপাতি ক্রয় বাবদ ব্যয় হয় 15,000 টাকা।
ওকে, তুমি এই যে চানাচুরগুলো তৈরি করতেছো, এই চানাচুর তৈরি করার জন্য তোমার যন্ত্রপাতি কেনা বাবদ ব্যয় কত? 15,000 টাকা। ওকে, এরপরে কি বললো? আচ্ছা, এই যে চানাচুর উৎপাদনের যন্ত্রপাতি ক্রয় বাবদ ব্যয় 15,000, এই অঙ্কটা আমরা এটাকে ধরবো ফিক্সড কস্ট। কি ধরবো? ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। কি ধরবো স্যার? ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। কারণ আমি চানাচুর যতই বানাই, আমার তো আর যন্ত্রপাতি ব্যয় বাড়বে না, বা যতই কমাই আমার যন্ত্রপাতি ব্যয়টা কি হবে না? বাড়বে না। ওকে, আচ্ছা, কাঁচামালের সরবরাহ কমে যাওয়ায় প্রতি প্যাকেট কাঁচামাল ও মজুরি বাবদ ব্যয় 10% বৃদ্ধি পাবে। ওকে স্যার, ধরো কোনো কারণে এই চানাচুর বানানোর যে কাঁচামালগুলো দরকার, মশলা বা আদার্স যে বিষয়গুলো দরকার, এইগুলো সরবরাহ কি হয়েছে? কমে গেছে। হয় না এরকম? যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তোমার গ্যাসের সরবরাহ কি হয়েছে? কমে গেছে। তারপরে আটার সরবরাহ কি হয়েছে, বা গমের সরবরাহ কি হয়েছে? কমে গেছে। তো এরকম কমে গেলে কি হবে? স্বাভাবিকভাবে এদের মূল্য কি হবে? বৃদ্ধি পাবে, রাইট? তাহলে এখানে কি হলো? কাঁচামালের সরবরাহ কমে যাওয়ায় প্রতি প্যাকেট কাঁচামাল ও মজুরি বাবদ ব্যয় 10% বৃদ্ধি পাবে। এটা কি এখন না ভবিষ্যতে? পাবে, ভবিষ্যতে। তবে বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকবে। তার মানে ইন ফিউচারে গিয়ে যেটা হবে, আমাদের বিক্রয় মূল্য বর্তমানে কত? প্রতি প্যাকেট বা প্রতি কেজি 30 টাকা, 30 টাকাই থাকবে। কিন্তু ভবিষ্যতেও কয় টাকাই থাকবে? 30 টাকা। বাট বর্তমানে আমাদের যে প্রতি একক উৎপাদন ব্যয় বা প্রতি কেজি বা প্রতি প্যাকেট উৎপাদন ব্যয় কত? 25 টাকা। ইন ফিউচারে গিয়ে এটার 25 টাকা থাকবে না। এটা কি হবে? 10% বেড়ে যাবে, 10% বেড়ে যাবে। অর্থাৎ 25 টাকার 10% কত হয়? 2.5, 2.5 টাকা। তাহলে এখন যদি হয় 25 টাকা, পরে গিয়ে কত হবে? 27.5 টাকা। 25-এর সাথে 10% এক্সট্রা অ্যাড হবে, অর্থাৎ 2.5 টাকা কি হবে? অ্যাড হবে, হয়ে বেড়ে যাবে উৎপাদন ব্যয়টা। আচ্ছা, প্রতিষ্ঠানটি 70,000 প্যাকেট চানাচুর উৎপাদন। ভাই শীতের দিনে তো ভালো ঝামেলা। যেটা বললো স্যার, প্রতিষ্ঠানটি 70,000 প্যাকেট চানাচুর উৎপাদন করে। তাহলে বর্তমানে এই প্রতিষ্ঠানটার উৎপাদন কত? 70,000 প্যাকেট। আচ্ছা, এটা আসলে 30 টাকায় বিক্রি করে, তাই না? প্রতি প্যাকেট, রাইট? এটা প্যাকেটের কথা বলা হয়েছে। ওকে স্যার, তো আমরা কোয়েশ্চেনটাকে আবার একটু পড়ি। ফটকি লিমিটেড প্রতি প্যাকেট চানাচুর ভাজা বাজারে 30 টাকায় বিক্রি করে। ওকে, অর্থাৎ আমাদের প্রতি প্যাকেট চানাচুরের বিক্রয় মূল্য 30 টাকা। এসপিপিইউ, সেলিং প্রাইস পার ইউনিট। ওকে, এবং প্রতি প্যাকেট চানাচুর তৈরি করার জন্য আমাদের কাঁচামাল বাবদ এবং মজুরি বাবদ ব্যয় হয় কয় টাকা? 25 টাকা। আচ্ছা, এটা হলো ভিসিপিইউ, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। ওকে, চানাচুর উৎপাদনের যন্ত্রপাতি ক্রয় বাবদ ব্যয় হয় কত টাকা? 15,000 টাকা। আমরা এখানে এটাকে কি ধরবো? ফিক্সড কস্ট। ওকে, কাঁচামালের সরবরাহ কমে যাওয়ায় প্রতি প্যাকেট কাঁচামাল ও মজুরি বাবদ ব্যয় 10% বৃদ্ধি পাবে। ইন ফিউচারে দেখা গেছে কাঁচামালের ব্যয় 10% বেড়ে যাবে, অর্থাৎ ভিসিপিইউ ফিউচারে কত হয়ে যাবে? 25 প্লাস 25 গুণ 10%। ওকে, তবে বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকবে। এখন যা বিক্রয় মূল্য ভবিষ্যতেও কি থাকবে? তাই থাকবে, অর্থাৎ এসপিপিইউ 30 টাকাই থাকবে। আচ্ছা, প্রতিষ্ঠানটি 70,000 প্যাকেট চানাচুর উৎপাদন করে। বর্তমানে এই প্রতিষ্ঠান 70,000 প্যাকেট চানাচুর তৈরি করে। ওকে, আচ্ছা, ক বললো চলতি অনুপাত কি? আমরা সবাই জানি চলতি অনুপাত কাকে বলে, তাই না? আচ্ছা, উপরে আমরা মোট চলতি সম্পদকে বসাবো, আর নিচে কাকে বসাবো? মোট চলতি দায়কে। তো একটা প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদ এবং মোট চলতি দায়ের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হয় কি? চলতি অনুপাত। আচ্ছা, সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়? তো আমরা সবাই জানি সমচ্ছেদ বিন্দু হলো একটা ব্যবসায়ের বা একটা ফার্মের ওই অবস্থা, যে অবস্থায় পৌঁছালে ফার্মের লাভও হয় না, ক্ষতিও হয় না, অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় কি হয়? ইকুয়াল হয়, সমান হয়। যে পরিমাণ পণ্য বিক্রি করলে বা যে পরিমাণ আয় অর্জন করলে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় ইকুয়াল হয়, অর্থাৎ লাভও হয় না, ক্ষতিও হয় না, লাভও জিরো, ক্ষতিও জিরো, ওই পরিমাণ আয়কে বা ব্যবসায়ের ওই অবস্থাকে বা ওই পরিমাণ বিক্রয়কে কি বলা হয়? সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়। ওকে স্যার, আচ্ছা, গ কি বললো? উদ্দীপকের আলোকে 30,000 টাকা মুনাফা অর্জন করতে হলে
কোম্পানিকে কত প্যাকেট চানাচুর বিক্রি করতে হবে। আচ্ছা, গতে আমাদেরকে কি বললো যে এই ফার্ম যদি 30,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে তাকে কত একক বা কত প্যাকেট চানাচুর বিক্রি করতে হবে। আচ্ছা স্যার, তোমরা বলো তো সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় এটা আমরা কখন বুঝি? যদি বলে যে প্রতিষ্ঠানের লাভ হবে না, ক্ষতিও হবে না, ওই অবস্থায় পৌঁছানোর জন্য কত প্যাকেট বিক্রি করা উচিত, তাহলে আমরা কি বুঝবো? যে বিইপি নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? বিইপি। বাট আমাদের এখানে কি লাভ ক্ষতি হবে না এটা বলছেন? আমরা 30,000 টাকা লাভ করতে চাই, 30,000 টাকা মুনাফা করতে চাই। সো যদি একটা প্রত্যাশিত মুনাফা দিয়ে দেয় তোমাকে, তখন কিন্তু তুমি বিইপি করলে হবে না, তখন তোমাকে প্রয়োজনীয় বিক্রয় বা টার্গেট সেল নির্ণয় করতে হবে। কি করতে হবে? টার্গেট সেল বা প্রয়োজনীয় বিক্রয়। ওকে স্যার, তো বিইপির ফর্মুলা আর টার্গেট সেলের ফর্মুলা কি একদম একই রকম না? জাস্ট বিইপির ক্ষেত্রে আমরা উপরে কাকে ব্যবহার করি? স্থির ব্যয়কে। আর টার্গেট সেলের ক্ষেত্রে স্থির ব্যয়ের সাথে যোগ করে দিই কাকে? প্রত্যাশিত মুনাফাকে। আর নিচে উভয় ক্ষেত্রেই কি থাকবে? এসপিপিইউ মাইনাস ভিসিপিইউ, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমরা গ করে ফেলি। আচ্ছা, গ, তাহলে আমরা এখানে গ ফার্স্টে গিভেন দ্যাট গুলো লিখি, দেয়া আছে। আচ্ছা, কি কি দেয়া আছে? স্থির ব্যয় দেয়া আছে। আমরা কিন্তু বর্তমান তথ্যগুলো ব্যবহার করব। ওকে, পরিবর্তিত বা ভবিষ্যতের তথ্য ব্যবহার করব না, আমরা গতে বর্তমান তথ্য ব্যবহার করব। আচ্ছা, স্থির ব্যয় কত স্যার? 15,000 টাকা। ওকে, এরপরে কি দেয়া আছে? একক প্রতি বিক্রয় মূল্য। আচ্ছা, একক প্রতি বিক্রয় মূল্য, সেলিং প্রাইস পার ইউনিট কয় টাকা বলো তো? 30 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা। তারপরে কি দেয়া আছে? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এটাকে আমরা কি বলবো? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কয় টাকা? 25 টাকা, তাই না? ওকে, এই ইনফরমেশনগুলো দেয়া আছে। আর কি দেয়া আছে বলো তো স্যার? প্রত্যাশিত মুনাফা দেয়া আছে, তাই না? বলো, প্রত্যাশিত মুনাফা। এই যে 30,000 টাকা আমরা যে মুনাফা করতে চাই, এটা হলো আমাদের প্রত্যাশিত মুনাফা। ওকে, তো প্রত্যাশিত মুনাফা দেয়া আছে। কত টাকা দেয়া আছে? 30,000 টাকা দেয়া আছে। প্রত্যাশিত মুনাফা হলো 30,000 টাকা। ওকে, তো আমরা টার্গেট সেল নির্ণয় করতে চাই। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? যে যদি 30,000 টাকা মুনাফা তুমি করতে চাও তাহলে কত প্যাকেট চানাচুর তোমাকে বিক্রি করতে হবে। স্যার একটু কোয়েশ্চেনটা বুঝো। কোয়েশ্চেনটা কি? 30,000 টাকা মুনাফা অর্জনের জন্য কত প্যাকেট চানাচুর বিক্রি করতে হবে। তাহলে কত প্যাকেট, এখানে প্যাকেটটাকে আমরা কি টাকা বলবো না একক বলবো? আমরা জানি বিইপি এককও হয়, টাকাও হয়। আমরা জানি টার্গেট সেল এককও হয়, টাকাও হয়। আমরা জানি নিরাপত্তা প্রান্ত এককও হয়, টাকাও হয়। তো তোমাকে বুঝতে হবে প্রশ্ন দেখে যে তুমি একক নির্ণয় করবা নাকি তুমি টাকা নির্ণয় করবা। তো কত প্যাকেট চানাচুর, তার মানে কি এখানে প্রশ্নটা কি টাকায় না এককে? এককে। তাহলে আমরা এখানে টার্গেট সেল বা প্রয়োজনীয় বিক্রয়টা কিভাবে নির্ণয় করব? এককে। তাহলে আমরা এখানে লিখি, আমরা জানি প্রয়োজনীয় বিক্রয় একক, তাই না? প্রয়োজনীয় বিক্রয় এটা হলো একক, ইকুয়াল, তো প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্র জানা আছে না আমাদের? উপরে আমরা কাকে বসাবো? স্থির ব্যয়কে। নিচে বসাবো কি? একক প্রতি বিক্রয় মূল্যকে মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে, সেলিং প্রাইস পার ইউনিট, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, বিক্রয় মূল্য প্রতি এককের, পরিবর্তনশীল ব্যয় প্রতি এককের, রাইট? এই যে এখানে আমরা লিখেই রাখছি। আর এফসি মানে ফিক্সড কস্ট, স্থির ব্যয়। স্যার আমি যদি এখানেই রেখে দিই ফর্মুলাটা, তাহলে বলো এটা কি প্রয়োজনীয় বিক্রয় এককের ফর্মুলা হবে না বিইপি এককের ফর্মুলা? তাহলে বিইপি এককের ফর্মুলা, প্রয়োজনীয় বিক্রয় এককের ফর্মুলা কি সেম? জাস্ট পার্থক্য কোথায়? আমি যখন বিইপি একক করব এতটুকু লিখবো, বাট যখন আমি প্রয়োজনীয় বিক্রয় একক করব তখন আমি স্থির ব্যয়ের সাথে যোগ করে দিব কাকে বলো তো? প্রত্যাশিত মুনাফা। এই প্রত্যাশিত মুনাফাটাকে আমি যোগ করে দিব কার সাথে? স্থির ব্যয়ের সাথে। আচ্ছা, তাহলে স্থির ব্যয় কত বলো তো স্যার?
15,000 টাকা প্লাস প্রত্যাশিত মুনাফা কত 30,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য কত 30 টাকা, মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 25 টাকা। তাহলে আমরা উপরে পাচ্ছি 45,000 টাকা, আর নিচে কত স্যার 5 নং 45, তাহলে 9,000 প্যাকেট। এই 9,000 কি টাকা না প্যাকেট? কি টাকা? প্যাকেট 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 রাইট। তাহলে 9,000 প্যাকেট। আচ্ছা, তাহলে প্রয়োজনীয় বিক্রয়ে কত একক? 9,000 একক বা 9,000 প্যাকেট। তাহলে আমরা প্রয়োজনীয় বিক্রয়ে 9,000 প্যাকেট পেলাম। এই কথাটার মানে কি? 9,000 প্যাকেট বিক্রয় করলে 30,000 টাকা মুনাফা পাবো। তার মানে আমরা যদি 9,000 প্যাকেট চানাচুর বিক্রি করি তাহলে আমাদের প্রফিট অর্জিত হবে বা মুনাফা অর্জিত হবে কত টাকা? 30,000 টাকা। 9,000 প্যাকেট চানাচুর বিক্রি করলে 30,000 টাকা প্রফিট পাবো আমরা, বা 30,000 টাকা আমাদের মুনাফা হবে। ওকে, আচ্ছা আমাদের কিন্তু এখানেই শেষ। এখন আমি একটা এক্সট্রা কাজ করি। এটা হলো এক্সট্রা, এগুলো জাস্ট তোমাদের বেসিকটাকে মানে ডেভেলপ করার জন্য বা কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এখন তোমাকে যদি বলতো যে কত টাকার চানাচুর বিক্রি করতে হবে, বলতে পারতো না? তখন আমরা প্রয়োজনীয় বিক্রয়টা কিভাবে নির্ণয় করতাম বলো তো? প্রয়োজনীয় বিক্রয় টাকা। আচ্ছা, প্রয়োজনীয় বিক্রয় টাকা নির্ণয় করার ফর্মুলা কি? একদম ইজি। এই যে তোমরা প্রয়োজনীয় বিক্রয় একক নির্ণয় করেছো না? এই প্রয়োজনীয় বিক্রয় এককে গুণ দিবা সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। এখন বলো প্রয়োজনীয় বিক্রয় একক আমাদের জানা আছে না নাই? আছে। যদি না থাকতো, না থাকলে আমরা এখানে কি লিখতাম? ওই যে এফসি প্লাস প্রত্যাশিত মুনাফা, রাইট? আর নিচে এসপি পিইউ মাইনাস ভিসি পিইউ, গুণ দিতাম কি দিয়ে? এসপি পিইউ দিয়ে। তাহলে একটু খেয়াল করো, আমি যদি জাস্ট এতটুকু লিখি তাহলে এটা কার সূত্র? প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্র। আর প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্র যা তাই লিখলাম, শুধু এসপি পিইউটা গুণ করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? প্রয়োজনীয় বিক্রয় টাকা। এখন বলো এতটুকুর মান আমাদের জানা আছে? না থাকলে বের করবা, আর যেহেতু আমার আছে তাহলে আর বের করার দরকার নেই। আমি এখানে লিখে দিই কত স্যার? 9,000 গুণ প্রতি একক কয় টাকা? 30 টাকা। তাহলে কত হয়? 27,000 না 2,70,000 টাকা? কত হয় স্যার? 2,70,000 টাকা। বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পেরেছো? তার মানে আমরা যদি 2,70,000 টাকার চানাচুর বিক্রি করি সেক্ষেত্রে আমাদের কয় টাকা মুনাফা অর্জিত হবে? 30,000 টাকা। আচ্ছা, এটা কি আমি যদি চাই প্রুভও করতে পারি। দেখো আমরা এখানে প্রমাণ করি, হ্যাঁ, প্রুফ বা প্রমাণ যে আমাদের মুনাফা, যে আমরা যদি 2,70,000 টাকার চানাচুর বিক্রি করি আমাদের যে 30,000 টাকা মুনাফা হবে। চলো এটা প্রমাণ করে দেখ। আচ্ছা, আমি যা করতেছি এগুলো কিন্তু এক্সট্রা করতেছি, আমাদের কিন্তু এটা আনসার, আমাদের আনসার কিন্তু এটাই। এগুলো আমি এক্সট্রা বোঝাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, দেখো আমি যদি প্রুফ করি তাহলে ফার্স্টে আমি কি লিখবো বলো তো? বিক্রয়। ফার্স্টে কি লিখবো? বিক্রয়। আচ্ছা বলো বিক্রয় কত? 2 লাখ। আমরা কত টাকার পণ্য বিক্রি করতেছি? 2,70,000। এখান থেকে আমরা মাইনাস করব কি বলো? পরিবর্তনশীল ব্যয়। আমরা কি মাইনাস করব? আচ্ছা, এই যে 2,70,000 মানে কত প্যাকেট? 9,000 প্যাকেট, রাইট? তাই না বলো? এই যে 2,70,000 মানে কি? তুমি এই 2,70,000 কিভাবে পেয়েছো? যে 9,000কে গুণ দিছো কত দিয়ে? 30 দিয়ে। তাই 9,000 প্যাকেট বিক্রি করলাম 30 টাকা করে, কত হয়? 2,70,000। এখন আমি পরিবর্তনশীল কিভাবে পাবো? 9,000 প্যাকেট, এটাকে আমরা গুণ দিব কত দিয়ে? প্রতি প্যাকেটের পরিবর্তনশীল ব্যয় কত? 25 টাকা না? বিক্রয় মূল্য 30 টাকা, বাট পরিবর্তনশীল ব্যয় কত? 25 টাকা। তাহলে 9,000 গুণ 25 কত হয় বলো তো? একটা ক্যালকুলেটর দাও প্লিজ। আচ্ছা, তাহলে আমরা 9,000কে গুণ দিলাম কত দিয়ে? 25 দিয়ে, ইকুয়াল কত হয় বলো তো স্যার? 2,25,000 টাকা। কত হয়? 2,25,000 টাকা। তাহলে এটা হলো বিক্রয় মূল্য, বাদ দিলাম কাকে? মোট পরিবর্তনশীল ব্যয়কে। ওকে ফাইন, তাহলে 2,70,000 মোট বিক্রয়, এখান থেকে আমরা যদি মোট পরিবর্তনশীল ব্যয় 2,25,000 মাইনাস করি তাহলে কত হয় বলো তো?
45,000 টাকা। কত হয়? এই 45,000 টাকাকে আমরা কি নামে ডাকবো? দত্তাংশ বা অনুদান বা কন্ট্রিবিউশন নামে। এইখান থেকে আমরা মাইনাস করব কাকে বলো তো স্যার? স্থির ব্যয়কে। কাকে? স্থির ব্যয়কে। আমাদের স্থির ব্যয় কয় টাকা বলো তো? 15,000 টাকা। এই যে স্থির ব্যয় 15,000 টাকা আমরা মাইনাস করলাম, বলো তো কত থাকে? 30,000। এই 30,000 টাকার নাম কি? মুনাফা। এই 30,000কে আমরা কি বলবো বলো? আমাদের প্রত্যাশিত মুনাফা 30,000, আর এখানকার মুনাফা কত? মিলছে? হ্যাঁ, তাহলে যদি টিচার চায় ম্যাথটাকে কঠিন করতে, তাহলে কি লিখবে জানো? 30,000 টাকা মুনাফা অর্জন করতে হলে কোম্পানিকে কত প্যাকেট চানাচুর বিক্রি করতে হবে, তা প্রমাণ করো, তা নির্ণয় করো এবং প্রমাণ করো। তাহলে আমি এখানে কি করলাম? নির্ণয়। আর এখানে কি করলাম? প্রমাণ। তার মানে আমি 9,000 প্যাকেট বিক্রি করলে 30,000 টাকা মুনাফা অর্জন করব। আমার প্রয়োজনীয় বিক্রয় 9,000। আসলে যে 9,000 বিক্রি করলে 30,000 অর্জিত হবে, সেটা আবার আমি এখানে দেখাই দিলাম। এবং আমরা সবাই জানি মুনাফা কিভাবে বের হয়। মুনাফা বের করার ছকটা কি আমরা জানি না? মোট বিক্রয় মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয় পাওয়া যাবে কি? দত্তাংশ মাইনাস স্থির ব্যয় পাওয়া যাবে কি? মুনাফা। তো এই ফরম্যাটে আমরা মুনাফা পেয়ে গেছি কত? 30,000। তবে এখানে আমরা মোট বিক্রয় বলতে কত প্যাকেটকে ধরতেছি? 9,000 প্যাকেটকে। প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য কত? 30 দিয়ে গুণ দিলাম। তাহলে 9,000 প্যাকেট, প্রতি প্যাকেটের পরিবর্তনশীল ব্যয় কত? 25 দিয়ে গুণ দিলাম, পেয়ে গেলাম কি? মোট পরিবর্তনশীল ব্যয়। মোট বিক্রয় মূল্য মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয়, পেয়ে গেলাম কি? দত্তাংশ 45,000। মাইনাস করবো স্থির ব্যয়। স্থির ব্যয় কত? 15,000। বাস মুনাফা পেয়ে গেলাম কত? 30,000। তাহলে এই গ নাম্বার কোয়েশ্চেনটাকে অনেকভাবেই কিন্তু পেঁচানো যেত। এখানে কত প্যাকেট বিক্রি করলে তোমার 30,000 টাকা মুনাফা অর্জিত হবে, সো তুমি প্রয়োজনীয় বিক্রয়টা নির্ণয় করছো কিসে? এককে। কত টাকার পণ্য বিক্রি করলে, কত টাকার চানাচুর বিক্রি করলে তুমি 30,000 টাকা মুনাফা করবা, সেক্ষেত্রে তুমি কি করতা? প্রয়োজনীয় বিক্রয়টা নির্ণয় করতে কিসে? টাকায়। যদি তোমাকে বলে প্রুফ করো যে আসলেই 30,000 টাকা অর্জিত হচ্ছে কিনা, তখন তুমি কি করতা? মুনাফাটা নির্ণয় করে দেখাই দিত। এখন বলো এগুলা কি কঠিন কিছু? অবভিয়াসলি নট, খুবই সহজ, তাই না বলো? আচ্ছা, বাট আমি আবারও বলি, এইখানে আমি যা দেখালাম এটা কি? এক্সট্রা, এটা কিন্তু গড় অংশ না। ওকে, হ্যাঁ, প্রমাণ করতে বললে জাস্ট ওই যে মুনাফাটা দেখাবো, ওইটা না। ওইটা যদি বলতো তোমাকে এককে নির্ণয় করতে বা টাকায় নির্ণয় করতে, তাহলে ওইটা করতে। ওকে স্যার? আচ্ছা, এবার আসো আমরা ঘ করে ফেলি। ঘ, তো এই কোয়েশ্চেনের ঘতে কি বলবো আমাদেরকে? উদ্দীপকের পরিবর্তিত পরিস্থিতি, নট প্রেজেন্ট ডাটা, ইউ হ্যাভ টু ইউজ দ্য রিফর্মুলেটেড ডাটা, নট রিফর্মুলেটেড, মানে চেঞ্জড ডাটাটাকে তোমার ইউজ করতে হবে পরিবর্তিত তথ্যের আলোকে বা পরিবর্তিত পরিস্থিতির আলোকে। এখন তোমরা বলো আমাদের কয়টা তথ্য প্রয়োজন হয়? অঙ্ক করতে গেলে কয়টা তথ্য প্রয়োজন হয় বলো? কয়টা তথ্য প্রয়োজন হয় বলো? আমাদের ফিস কস্ট কত? 15,000। ইন ফিউচারে কি এটা চেঞ্জ হবে না 15,000ই থাকবে? আমাদের সেলিং প্রাইস পার ইউনিট কত বলো? বর্তমানে 30 টাকা। ইন ফিউচারে এটা কি চেঞ্জ হবে না 30 টাকাই থাকবে? তো মিয়া এই জায়গায় কি বলছে? কাঁচামাল আর মজুরি 10% বাড়বে, তাহলে কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকবে। তাহলে বলো সেলিং প্রাইস পার ইউনিট এটা কি চেঞ্জ হবে না যা তাই থাকবে? যা তাই থাকবে। কিন্তু ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বর্তমানে কত? 25। ইন ফিউচারে এটা কি 25 থাকবে? নো, এটা কি হবে? বাড়বে। বাড়বে মানে কি? যোগ। কয় পার্সেন্ট বাড়বে? 10%। এই 10%টা কার উপর ধরতে হবে? বর্তমানের উপর। তাহলে 25 টাকার কয় পার্সেন্ট বাড়বে? 10% বাড়বে, তার মানে 27.5 টাকা। তার মানে পরিবর্তিত পরিস্থিতি বলতে আমরা বুঝতেছি ফিক্স কস্ট কত? 15,000, সেলিং প্রাইস কত? 30 টাকা, আর ভ্যারিয়েবল কস্ট কত? 27.5 টাকা। এই হলো পরিবর্তিত পরিস্থিতি। আর যদি তুমি বর্তমান পরিস্থিতি চিন্তা করো, তাহলে ফিক্স কস্ট কত? 15,000, সেলিং প্রাইস কত? 30, কিন্তু ভ্যারিয়েবল কস্ট কত হবে? 25। তার মানে এইগুলো হলো বর্তমান তথ্য, আর এইগুলো হলো কি স্যার? পরিবর্তিত তথ্য। এই তো ঘ কি বললো? উদ্দীপকের পরিবর্তিত পরিস্থিতিতে আরো কম চানাচুর বিক্রি করে ব্রেক ইভেন বিন্দুতে পৌঁছানো সম্ভব কি?
যুক্তিসহ উত্তর দাও। তার মানে পরিবর্তিত পরিস্থিতিতে তুমি বর্তমানের তুলনায় আরও কম চানাচুর বিক্রি করে ব্রেক ইভেনে পৌঁছাইতে পারবা। ধরো বর্তমানে ব্রেক ইভেনে পৌঁছানোর জন্য তোমার 1000 প্যাকেট চানাচুর বিক্রি করতে হয়, ধরো আর কি। তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে তুমি যদি 900 প্যাকেট চানাচুর বিক্রি করে ব্রেক ইভেনে পৌঁছাও, তার মানে তোমার কোয়েশ্চেনটা কি? হ্যাঁ সম্ভব, মানে উত্তরটা কি হবে? হ্যাঁ সম্ভব। আর যদি পরিবর্তিত পরিস্থিতিতে তোমার ব্রেক ইভেনে পৌঁছাইতে 1100 প্যাকেট বিক্রি করতে হয়, তাহলে কি হবে? যে না, সম্ভব না। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ, কোয়েশ্চেনের অ্যান্সারটা হ্যাঁও হইতে পারে, নাও হইতে পারে। এখন হ্যাঁ হবে না না হবে, তুমি শুধুমাত্র পরিবর্তিত পরিস্থিতিতে বিইপি নির্ণয় করে কমেন্ট করতে পারবা? বলো, পারবা? যে আমরা শুধুমাত্র এই পরিবর্তিত পরিস্থিতির তথ্য অনুযায়ী বিইপি কত সেটা নির্ণয় করলাম। এখন বলো তো, আমরা কি রিকমেন্ড করতে পারবো? আমরা কি মন্তব্য করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ বর্তমানের চেয়ে আমি কম বিক্রি করে ব্রেক ইভেনে পৌঁছাইতে পারতেছি নাকি পারতেছি না, এই মন্তব্যটা করার জন্য অবশ্যই আমার বর্তমান ব্রেক ইভেন পয়েন্ট কত সেটাও জানা দরকার। আমি যদি বর্তমান ব্রেক ইভেন পয়েন্ট কত না জানি, শুধুমাত্র পরিবর্তিত ব্রেক ইভেন পয়েন্টটা যদি আমি জানি, আমার পক্ষে কি রিকমেন্ড করা সম্ভব হবে? বা আমার পক্ষে কি কমেন্ট করা সম্ভব হবে যে আমি কম বিক্রি করে ব্রেক ইভেনে পৌঁছাতে পারতেছি? সম্ভব হবে বলো? না। তাহলে দেখো, অনেকে এখানে ভুল করবা বা অনেকে কোয়েশ্চেন ধরতে পারো না। অনেকে মনে করবা যে ও আচ্ছা, তার মানে শুধু পরিবর্তিত পরিস্থিতি বা পরিবর্তিত তথ্য অনুযায়ী আমি যদি বিইপি নির্ণয় করি আমার হয়ে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু না। At first you have to calculate the break-even point in unit using present data, and then you have to recalculate the present value using the মানে চেঞ্জ ডাটা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। ঘ করার জন্য বর্তমান তথ্যের আলোকে আমরা কি করব? ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব। তাহলে আমরা দেয়া আছে বর্তমান তথ্য। হ্যাঁ, আচ্ছা, দেয়া আছে বর্তমান তথ্য। বর্তমান তথ্য কি? এইগুলো নাকি? অতএব বর্তমান ব্রেক ইভেন পয়েন্ট বা বর্তমান সমচ্ছেদ বিন্দু। অবশ্যই আমরা এটা কিসে নির্ণয় করব বলো তো? এখানে কি বলছে যে তোমাকে টাকায় নির্ণয় করো বা এককে নির্ণয় করো? কিছু কি বলছে? বলে নাই। তাহলে আমরা এককটাই করে ফেলি। হ্যাঁ, তো বর্তমান বিইপি একক ইকুয়াল, তাহলে সূত্রটা কি হবে? উপরে বিইপির ফর্মুলা আমরা জানি, উপরে কি হয়? স্থির ব্যয় বা ফিক্সড কস্ট এফসি, নিচে কি একক প্রতি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস পার ইউনিট বা এসপি পিইউ, মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বা ভিসি পিইউ, রাইট? ইকুয়াল, তাহলে বলো বর্তমানের ফিক্সড কস্ট কয় টাকা? বর্তমানের ফিক্সড কস্ট কত? 15,000 টাকা। কত টাকা? 15,000। বর্তমানের সেলিং প্রাইস কত? 30 টাকা। বর্তমানের ভ্যারিয়েবল কস্ট কত? 25 টাকা। তাহলে 15,000 উপরে নিচে কত? 5। তাহলে কত হয়? 3,001 প্যাকেট, রাইট? এটা কি হবে? 3,000 প্যাকেট। আমরা বর্তমান ব্রেক ইভেন পয়েন্ট পেলাম কত স্যার? 3,000 প্যাকেট। ওকে, এবার আমরা পরিবর্তিত পরিস্থিতি লিখি। পরিবর্তিত পরিস্থিতি। আচ্ছা, পরিবর্তিত পরিস্থিতিতে স্থির ব্যয় কি কত থাকবে বলো তো স্যার? স্থির ব্যয় বা ফিক্সড কস্ট যা তাই থাকবে, 15,000 টাকা। এটার কোনো চেঞ্জিং আসবে না। ওকে, এরপরে প্রতি একক বিক্রয় মূল্য। প্রতি একক বিক্রয় মূল্য, সেলিং প্রাইস পার ইউনিট, এটারও কি হবে না? চেঞ্জিং হবে না, চেঞ্জ হবে না, 30 টাকাই থাকবে। আচ্ছা, প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। প্রতি একক পরিবর্তনশীল ব্যয়, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এটা কয় টাকা হবে স্যার? 25 টাকা। ওকে, আচ্ছা, এটা কি 25 টাকা ঠিক আছে? উত্তর হলো না, এটা কিন্তু ভুল। বর্তমানে 25 টাকা, বাট এই 25 টাকা কি হবে? 10% বেড়ে যাবে। তাহলে কয় টাকা হবে?
27.5 টাকা। ওকে, এবার আমরা এখানে লিখি অতএব পরিবর্তিত বিইপি, অবশ্যই আমরা এককই নির্ণয় করব, যেহেতু এটা একক সো এটাও কি হবে একক। যদি তুমি এটা টাকায় নির্ণয় করতা তাহলে এটাও কি হতো স্যার টাকা। আমি এককে করতেছি, তুমি চাইলে টাকাই করতে পারো, বাট এটা টাকা করলে এটাও টাকাই হইতে হবে। একটা একক একটা টাকা হলে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারবে না। ওকে, আচ্ছা তাহলে পরিবর্তিত বিইপি একক ইকুয়াল কি হবে বলো তো স্যার? সেম ফর্মুলা, ফিক্সড কস্ট সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, রাইট? আচ্ছা, তো ফিক্সড কস্ট কত? 15,000। এটার তো কোনো চেঞ্জিং নাই, আছে? এটার তো চেঞ্জ হয় নাই, 15,000। সেলিং প্রাইস পার ইউনিট কত? 30 টাকা মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কত? 27.5 টাকা ইকুয়াল উপরে কত? 15,000, নিচে কত? 2.5 ইকুয়াল কত হয় বলো তো? 15,000 ভাগ 2.5, তাহলে 6,000 হবে, তাই না? 6,000 প্যাকেট। আমরা কি বুঝতে পারলাম? তাহলে দেখো এই যে পরিবর্তিত তথ্যগুলো, এই পরিবর্তিত তথ্যগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পরিবর্তিত ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কয় প্যাকেট হচ্ছে? 6,000 প্যাকেট, তাই না? তাহলে বর্তমান তথ্য অনুযায়ী আমরা লাভও হবে না ক্ষতিও হবে না, অর্থাৎ ব্রেক ইভেন পজিশনে যদি পৌঁছাতে চাই কত প্যাকেট চানাচুর বিক্রি করতে হবে? 3,000 প্যাকেট। কিন্তু যদি স্থির ব্যয় অপরিবর্তিত অবস্থায়, বিক্রয় মূল্য অপরিবর্তিত অবস্থায় শুধুমাত্র ভ্যারিয়েবল কস্টটা বেড়ে যায়, পরিবর্তনশীল ব্যয়টা 10% বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা ওই লাভও হবে না ক্ষতিও হবে না এমন পজিশনে পৌঁছাইতে চাইলে কত প্যাকেট চানাচুর বিক্রি করতে হবে? 6,000। তাহলে তোমরাই বলো আমাদের মানে এই যে এখানে যে কথাটা বললো যে উদ্দীপকের পরিবর্তিত পরিস্থিতিতে আরো কম চানাচুর বিক্রয় করে ব্রেক ইভেনে পৌঁছানো কি সম্ভব? বলো সম্ভব? নো। পরিবর্তিত তথ্য অনুযায়ী আমি ব্রেক ইভেনে পৌঁছাইতে চাইলে কয় পিস বিক্রি করতে হবে? 6,000 প্যাকেট। কয় পিস? কিন্তু আগে বিক্রি করতে হতো কত? তাহলে আগে বা পূর্বে ব্রেক ইভেনে পৌঁছানোর জন্য আমরা 3,000 প্যাকেট বিক্রি করতাম, কিন্তু এখন ওই একই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের বিক্রি করতে হবে কত? 6,000 প্যাকেট। তাহলে আগের চেয়ে আমাকে কম বিক্রি করতে হচ্ছে না উল্টা বেশি বিক্রি করতে হচ্ছে? তাহলে আমরা বলতে পারি এখানে একটা মন্তব্য লিখবো। মন্তব্যটা কি হবে? দেখো তোমরা এখানে যদি ম্যাথটা ছেড়ে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না, অবশ্যই তোমাকে মন্তব্য লিখতে হবে। তো মন্তব্যটা তুমি কি লিখবা বলো তো? মন্তব্যটা লিখবা যে পরিবর্তিত পরিস্থিতিতে পূর্বের তুলনায় কম চানাচুর বিক্রি করে বা পূর্বের তুলনায় কম বিক্রি করে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছানো সম্ভব নয়। ঠিক আছে স্যার? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো।